বন্ধুরা, অ্যানিমে দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সর্বকালের অন্যতম সেরা এবং ডার্ক অ্যানিমে সিরিজ অ্যাটাক অন টাইটানের প্রথম সিজনের তৃতীয় পর্ব নিয়ে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে টাইটানদের অতর্কিত হামলায় ওয়ালমারিয়া ধ্বংস হয়ে যায় এবং লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়ে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়। সেই ভয়ানক পরিস্থিতিতে মাকে হারানোর পর আমাদের মূল চরিত্র এরেন ইয়াগার নিজের মনে প্রতিজ্ঞা করেছিল যে সে পৃথিবীর বুক থেকে প্রতিটা টাইটানকে চিরতরে মুছে দেবে। আজ সেই প্রতিজ্ঞার প্রথম ধাপ শুরু হতে চলেছে। এই পর্বে আমরা দেখতে পাবো এরেন, মিকাসা এবং আর্মিন কিভাবে মিলিটারি ট্রেনিং ক্যাডেটে যোগ দেয় এবং এক চরম পরীক্ষার মুখোমুখি হয়। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের এই টান টান উত্তেজনায় ভরা এপিসোডের বিস্তারিত বিশ্লেষণে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই একটি বিশাল মাঠ, যেখানে শত শত নতুন রিক্রুট ক্যাডেটরা লাইনে দাঁড়িয়ে আছে। এই তরুণ তরুণীরা সবাই মিলিটারিতে যোগ দিতে এসেছে, কিন্তু তাদের স্বাগত জানানোর ধরনটা একেবারেই আলাদা এবং অত্যন্ত নিষ্ঠুর। তাদের সামনে দাঁড়িয়ে আছেন একজন কড়া মেজাজের চিফ ইন্সট্রাক্টর, যার নাম কিথ সাদেস। তিনি এক এক করে ক্যাডেটদের সামনে যাচ্ছেন এবং তাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য চিৎকার করে অপমান করছেন। চিফ ইন্সট্রাক্টর কিথ প্রথমে এসে দাঁড়ান আর্মিন আর্লেটরের সামনে। তিনি অত্যন্ত কর্কশ গলায় আর্মিনকে তার নাম এবং পরিচয় জিজ্ঞাসা করেন। আর্মিন অত্যন্ত ভয়ে ভয়ে নিজের নাম এবং সে যে শিগানশিনা ডিস্ট্রিক্ট থেকে এসেছে তা জানায়। কিথ তার এই নরম স্বভাব এবং নাম নিয়ে উপহাস করেন এবং তাকে জিজ্ঞেস করেন সে এখানে কি করতে এসেছে। আর্মিন স্যালুট দিয়ে জানায় যে সে মানব জাতির বিজয়ে অবদান রাখতে চায়। কিথের মূল উদ্দেশ্য কিন্তু এই বাচ্চাদের শুধু অপমান করা নয়, মিলিটারির নিয়ম অনুযায়ী প্রথম দিনেই এই নবাগতদের মন থেকে তাদের পুরানো পরিচয়, অহংকার এবং দুর্বলতা ধুয়ে মুছে সাফ করে দিতে হয়। একজন সত্যিকারের সৈনিক হয়ে ওঠার আগে তাদের নিজেদের ব্যক্তিগত আবেগ বিসর্জন দিতে হবে, যাতে যুদ্ধের মাঠে তারা কোনো দ্বিধা ছাড়াই আদেশ পালন করতে পারে। এরপর কিথ একে একে অন্য সব ক্যাডেটদের দিকে এগিয়ে যান। তিনি থমাস ওয়াগনার নামের এক ছেলেকে তার নিচু গলার জন্য ধমক দেন। আমরা দেখতে পাই কিথের এই ভয়ানক রূপ দেখে অনেক নতুন রিক্রুট ভয়ে কাঁপছে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো কিথ কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা সবাইকে এভাবে ধমকাচ্ছেন না। তিনি কিছু কিছু বাচ্চার সামনে এসে জাস্ট চলে যাচ্ছেন, তাদের কোনো প্রশ্নই করছেন না। এই অদ্ভুত আচরণের কারণ আড়ালে দাঁড়িয়ে থাকা অন্য দুই অভিজ্ঞ অফিসার আলোচনা করছিলেন। তারা জানান যে যেসব বাচ্চার চোখে ইতিমধ্যেই 2 বছর আগের সেই ভয়ানক টাইটানদের হামলার সেই বীভৎস ছবি দেখার স্পষ্ট ছাপ রয়েছে, তাদের নতুন করে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। তারা ইতিমধ্যেই পৃথিবীর আসল নিষ্ঠুরতা চিনে গেছে। মিকাসা এবং এরেন ঠিক এই ক্যাটাগরিতেই পড়ে। এর মাঝেই কিথ এসে দাঁড়ান ক্রিশ্চিয়ান নামের এক ক্যাডেটের সামনে। কোনো রকম সংকোচন ছাড়াই সোজা জানিয়ে দেয় যে তার লক্ষ্য হলো মিলিটারি পুলিশে যোগ দেওয়া এবং দেয়ালের সবচেয়ে ভেতরের নিরাপদ অংশে গিয়ে আরামের জীবন কাটানো। জয়ের এই স্বার্থপর এবং বাস্তববাদী কথা শুনে কিথ তাকে মাথা দিয়ে আঘাত করেন, যা বেশ হাস্যকর হলেও মিলিটারির কড়া নিয়মকে প্রকাশ করে। তারপর কর্নি স্প্রিঙ্গার নামের এক ছেলেকে ভুল হাতে স্যালুট দেওয়ার জন্য কিথ কান ধরে শূন্যে ঝুলিয়ে দেন। ঠিক এই চরম গাম্ভীর্যের পরিবেশের মধ্যেই ঘটে একটি অত্যন্ত অদ্ভুত এবং হাস্যকর ঘটনা, যা পুরো মাঠের পরিবেশ বদলে দেয়। কিথ হঠাৎ লক্ষ্য করেন যে পেছনের লাইনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। মিলিটারির প্রথম দিনের এমন কঠিন ডিসিপ্লিনের মধ্যে দাঁড়িয়ে কেউ খাবার খাওয়ার দুঃসাহস করতে পারে, তা ছিল কল্পনার বাইরে। কিথ প্রচন্ড রেগে সেই মেয়ের সামনে গিয়ে দাঁড়ান। মেয়েটির নাম সাশা ব্লাউজ। কিথ যখন তাকে জিজ্ঞেস করেন যে সে ডান হাতে কি ধরে রেখেছে, সাশা অত্যন্ত সরলভাবে উত্তর দেয়, এটি সেদ্ধ আলু স্যার। সে জানায় যে কিচেনে গরম গরম সেদ্ধ আলু দেখে সে লোভ সামলাতে পারেনি। কিথ অবাক হয়ে জানতে চান কেন সেই মুহূর্তে এটা খাচ্ছে। তখন সাশা উল্টো যুক্তি দেয় যে ঠান্ডা হয়ে গেলে তো আলুর স্বাদ নষ্ট হয়ে যাবে। সাশার এই বোকা এবং অদ্ভুত যুক্তি শুনে কিথ স্তম্ভিত হয়ে যান। পুরো মাঠের বাকি ক্যাডেটরা ভয়ে স্তব্ধ হয়ে সাশার এই পাগলামি দেখছিল। সাশা পরিস্থিতি সামাল দিতে আরো বড় এক কাণ্ড করে বসে। সে আলুটিকে 2 টুকরো করে অর্ধেকটা চিফ ইন্সট্রাক্টর কিথকে অফার করে এবং বলে, এই নিন স্যার, অর্ধেক আপনি খান। তবে মজার বিষয় হলো সে কিথকে যে অংশটা দেয়
তার অর্ধেকের চেয়ে অনেক কম ছিল। এই চরম অবাধ্যতার শাস্তি হিসেবে সাশাকে পুরো মাঠ জুড়ে অবিরাম দৌড়ানোর নির্দেশ দেওয়া হয়। তাকে বলা হয় যতক্ষণ না সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে ততক্ষণ তাকে দৌড়াতে হবে। এবং আজকের মতো তার রাতের খাবার সম্পূর্ণ বন্ধ। সাশার জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয় ছিল খাবার না পাওয়াটা, দৌড়ানোর শাস্তিটা নয়। এখান থেকেই সাশার বিখ্যাত নাম হয়ে ওঠে পটেটো গার্ল। মাঠের এক কোণে শাস্তিস্বরূপ সাশা যখন এক নাগাড়ে দৌড়েই যাচ্ছিল, তখন বাকি ক্যাডেটরা তাদের প্রথম দিনের কাজ শেষ করে মেসের দিকে যাচ্ছিল। সেখানে এরেন, আর্মিন আর মিকাসা একসাথে বসে খাবার খাচ্ছিল। বাকি ক্যাডেটরা যখন জানতে পারে যে এরেন এবং তার বন্ধুরা সরাসরি শিগানশিনা ডিস্ট্রিক্ট থেকে এসেছে, সেখানে আর্মার্ড কোলোসাল টাইটান হামলা করেছিল, তখন সবাই তাদের চারপাশে ভিড় জমায়। সবাই এরেনের কাছে জানতে চায় সেই দিনের আসল ঘটনা কি ছিল এবং টাইটানরা দেখতে কেমন হয়। এরেন সেই ভয়ানক স্মৃতি মনে করার চেষ্টা করে এবং জানায় যে কোলোসাল টাইটানটি দেয়ালের চেয়েও উঁচুতে মাথা তুলে দাঁড়িয়েছিল। তার শরীরে কোনো চামড়া ছিল না এবং তার মুখটা ছিল বিশাল। ক্যাডেটরা আর্মার টাইটানের সম্পর্কে জানতে চাইলে এরেন বলে যে ওটা দেখতে সাধারণ টাইটানের মতোই ছিল, কিন্তু তার শরীর ছিল বর্ম দিয়ে ঢাকা। গল্প বলতে বলতে এরেন হঠাৎ করে তার মাকে টাইটানদের মুখে চলে যাওয়ার সেই দৃশ্যটি মনে করে ফেলে। তার হাত কাঁপতে শুরু করে এবং সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে। আর্মিন পরিস্থিতি বুঝতে পেরে বাকিদের প্রশ্ন করা বন্ধ করতে বলে। এরেন নিজেকে সামলে নিয়ে বলে যে সাধারণ টাইটানরা আসলে তেমন কিছুই নয় যদি তারা একবার ওডিয়াম গিয়ার ব্যবহারে দক্ষ হয়ে উঠতে পারে। এরেন প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে যে সে সার্ভে করে যোগ দেবে এবং পৃথিবীর শেষ টাইটানটাকেও নিজের হাতে শেষ করবে। এই কথা শুনে পাশে বসে থাকা তাকে উপহাস করে। মনে করে যারা সার্ভে করে যায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্যই যায়, আর সে নিজে অনেক বুদ্ধিমান, তাই নিরাপদ মিলিটারি পুলিশে যাবে সে। এই নিয়ে মেসের ভেতরেই এরেন এবং জয়ের মধ্যে একটি চরম বাকবিতণ্ডা এবং উত্তেজনা সৃষ্টি হয়। তাদের দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হলে হঠাৎই রাতের ঘুমানোর বেল বেজে ওঠে। পরিস্থিতি ঠান্ডা করার জন্য এরেনের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। বাইরে যাওয়ার সময় জয়ের চোখ পড়ে মিকাসার উপর। মিকাসার সুন্দর কালো চুল দেখে এক দেখাতেই তার প্রেমে পড়ে যায় এবং তার কাছে গিয়ে প্রশংসা করার চেষ্টা করে, কিন্তু মিকাসা তাকে সম্পূর্ণ ইগনোর করে এবং এরেনের পিছনে পিছনে চলে যায়, যা কে বেশ হতাশ করে। পরের দিন সকালে শুরু হয় ক্যাডেটদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষা, যার নাম হচ্ছে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট বা ওডিয়াম গিয়ারের ব্যালেন্স টেস্ট। ওডিয়াম গিয়ার ব্যবহার করার জন্য একজন সৈনিকের শরীরের ভারসাম্য বা ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি। এই টেস্টে ক্যাডেটদের কোমরে বেল্ট বেঁধে একটি তারের সাহায্যে শূন্যে ঝুলিয়ে দেওয়া হয় এবং দেখা হয় তারা নিজেদের শরীর সোজা রাখতে পারছে কিনা। আমরা দেখতে পাই মিকাসা, আর্মিন এবং এমনকি কনি ও জন খুব সহজেই শূন্যে ঝুলে নিজেদের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। মিকাসা তো এতটাই পারফেক্ট ছিল যে ইনস্ট্রাক্টররা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। কিন্তু আসল সমস্যা তৈরি হয় যখন এরেনের পালা আসে। এরেনকে যখন তারের সাহায্যে ওপরে তোলা হয়, সে সেকেন্ডের মধ্যে উল্টে গিয়ে একেবারে মাথা নিচের দিকে ঝুলে পড়ে। এই দৃশ্য দেখে চিফ ইনস্ট্রাক্টর কিথ রেগে যান এবং এরেনকে সোজা হয়ে দাঁড়ানোর নির্দেশ দেন। এরেন আপ্রাণ চেষ্টা করেও নিজের ভারসাম্য ধরে রাখতে পারছিল না। তার এই ব্যর্থতা দেখে বাকি ক্যাডাররা হাসাহাসি শুরু করে। কিথ তাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যে যদি কেউ এই প্রাথমিক টেস্টেও পাশ করতে না পারে তবে তাদেরকে সৈনিক হওয়ার যোগ্যই মনে করা হবে না এবং সরাসরি ল্যান্ডফিল্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। প্রথম দিনের এই ব্যর্থতা এরেনকে মানসিকভাবে একদম ভেঙে চুরমার করে দেয়। সে মেসের টেবিলে মাথা নিচু করে বসে থাকে এবং নিজেকে একজন অপদার্থ মনে করতে শুরু করে, কারণ সে যদি এই টেস্ট পাশ করতে না পারে টাইটানদের শেষ করার যে বড় বড় প্রতিজ্ঞা সে করেছিল তা সবই বৃথা হয়ে যাবে। আর্মিন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং কিছু টেকনিক্যাল টিপস দেয়। মিকাসা এরেনকে বলে যে তার হয়তো মিলিটারিতে থাকার দরকার নেই। সে মনে করে এরেনকে যুদ্ধের মাঠে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলার কোনো প্রয়োজন নেই, সে অন্য কোনো ভাবেও বেঁচে থাকতে পারে। কিন্তু এরেন মিকাসার এই কথাটি একদমই পছন্দ করে না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো মতেই মাঠ ছেড়ে পালাবে না এবং যে কোনো মূল্যে তাকে এই পরীক্ষায় পাশ করতেই হবে।
নিজের ব্যালেন্স ঠিক করার জন্য এরেন সেই রাতেই আর্মিন এবং মিকাসাকে সাথে নিয়ে গোপনে প্র্যাকটিস করতে যায়, কিন্তু সেখানেও সে বারবার মাটিতে আছড়ে পড়ে। তার কপালে ক্ষতের সৃষ্টি হয়, তাও সে হাল ছাড়ে না। এরেন বুঝতে পারে যে তার নিজের জেদ এবং ইচ্ছা থাকা সত্ত্বেও তার শরীর তাকে সাথ দিচ্ছে না, যা তাকে আরো বেশি হতাশ করে তুলছিল। উপায় না দেখে এরেন পরের দিন দুই সিনিয়র ক্যাডেট রাইনার ব্রাউন এবং বার্থলুভারের কাছে সাহায্যের জন্য যায়। এরেন তাদের কাছে অনুরোধ করে যেন তারা তাকে ব্যালেন্স বজায় রাখার কোনো গোপন ট্রিক্স বা উপায় শিখিয়ে দেয়। রাইনার প্রথমে কিছুটা দ্বিধা করলেও এরেনের চোখের তীব্র আকাঙ্ক্ষা এবং টাইটানদের প্রতি তার গভীর ক্ষোভ দেখে তাকে সাহায্য করতে রাজি হয়। সেই রাতে তারা চারজন মিলে ক্যাম্পের বাইরে একটি পাহাড়ের ঢালে বসে কথা বলে। বার্থোল্ড এবং রাইনার জানায় যে তারাও দেয়ালের বাইরের একটি প্রান্তিক গ্রাম থেকে এসেছে। বার্থোল্ড অত্যন্ত দুঃখের সাথে বর্ণনা করে যে কিভাবে টাইটানরা হঠাৎ তাদের গ্রামে হামলা করেছিল এবং চারিদিকের মানুষ কিভাবে চিৎকার করছিল। সে ভয়ানক রাতের কথা মনে করে বার্থোল্ড আজও শিউরে ওঠে। রাইনার এরেনকে জিজ্ঞেস করে যে এত কিছুর পরেও কেন সে মিলিটারিতে থাকতে চায়। এরেন তার সেই চিরচেনা দৃঢ় কণ্ঠে উত্তর দেয় যে সে টাইটানদের হাত থেকে বাঁচতে চায় না, বরং সে তাদের সবাইকে ধ্বংস করতে চায়। এরেনের এই অদম্য ইচ্ছা এবং মানসিক শক্তি দেখে রাইনার এবং বার্থোল্ড তার প্রতি এক গভীর সম্মান অনুভব করে। রাইনার এরেনকে বলে যে সে আগামীকাল অবশ্যই সফল হবে এবং তার নিজের বেল্টটি একবার চেক করার পরামর্শ দেয়। অবশেষে চলে আসে সেই চূড়ান্ত পরীক্ষার দিন, যা এরেনের ভাগ্য নির্ধারণ করবে। যদি আজ সে ব্যর্থ হয় তবে তাকে মিলিটারি থেকে বের করে দেওয়া হবে। এরেনকে আবার সেই ওডিয়াম গিয়ারের ট্রেনিং স্ট্যান্ডে আনা হয়। চিফ ইন্সট্রাক্টর কিথ তাকে সে সুযোগ দেন। এরেন মনে মনে নিজের সমস্ত শক্তি এবং মনোযোগ এক করে নিজের শরীরকে শান্ত রাখার চেষ্টা করে। সিগন্যাল পাওয়ার সাথে সাথেই আর্মিন ক্র্যাঙ্ক ঘুরিয়ে এরেনকে ওপরে তুলতে শুরু করে। প্রথম কয়েক সেকেন্ডের জন্য এরেন একদম সোজা হয়ে শূন্যে ভাসতে থাকে। সে মনে মনে অত্যন্ত খুশি হয় যে সে পেরেছে, কিন্তু হঠাৎই আবার তার শরীরের ভারসাম্য বিগড়ে যায় এবং সে আগের মতোই উল্টো হয়ে মাটিতে আছড়ে পড়ে। পুরো মাঠে এক নিস্তব্ধতা নেমে আসে। এরেন মাটিতে পড়ে নিজের ব্যর্থতাকে গ্লানিতে কাঁদতে শুরু করে, কিন্তু ঠিক তখনই চিফ ইন্সট্রাক্টর কিথ একটি অভূতপূর্ব কাজ করেন। তিনি এরেনকে ওখান থেকে উঠে দাঁড়াতে বলেন এবং পাশে দাঁড়িয়ে থাকা থমাস ওয়েগনারকে নির্দেশ দেন তার নিজের বেল্টটি এরেনের সাথে এক্সচেঞ্জ করতে। কিথ আসলে কিছু একটা সন্দেহ করছিলেন। থমাসের বেল্টটি পরে এরেন যখন আবার ট্রেনিং স্ট্যান্ডে দাঁড়ায় এবং তাকে ওপরে তোলা হয়, তখন ঘটে এক অলৌকিক ঘটনা। এবার এরেন কোনো রকম সমস্যা ছাড়াই অত্যন্ত নিখুঁতভাবে শূন্যে সোজা হয়ে ঝুলতে থাকে। তার শরীর একটুও কাঁপছিল না। আসলে সমস্যা এরেনের ভারসাম্যের মধ্যে ছিল না, সমস্যা ছিল তার গিয়ারের বেল্টের বকলেসের মধ্যে, যা আগে থেকেই ভাঙা বা ত্রুটিপূর্ণ ছিল। একটি ভাঙা বেল্ট নিয়ে এরেন প্রথমবার কয়েক সেকেন্ডের জন্য সোজা থাকতে পেরেছিল, যা অসাধারণ শারীরিক ক্ষমতার প্রমাণ দেয়। কিথ পরীক্ষা শেষে ঘোষণা করেন যে এরেন পাশ করেছে। এরেনের শূন্যে ঝুলে থাকা অবস্থাতেই মিকাসার দিকে তাকিয়ে অত্যন্ত আনন্দের সাথে ইশারা করে যে সে পেরেছে। সে এখন আর মিকাসার উপর নির্ভরশীল নয় এবং সে নিজের যোগ্যতায় একজন সৈনিক হতে পারবে। মিকাসা মনে মনে স্বস্তি পায় এবং আর্মিনও তার বন্ধুর এই সাফল্যের অত্যন্ত আনন্দিত হয়। এই অসাধারণ সাফল্যের মধ্য দিয়ে শেষ হয় এই রোমাঞ্চকর এপিসোডটি। তো বন্ধুরা, এই ছিল অ্যাটাক অন টাইটানের সিজন 1 এর তৃতীয় পর্বের একটি অত্যন্ত বিস্তারিত বিশ্লেষণ। এই পর্বে আমরা দেখলাম কিভাবে এরেন নিজের ভাঙা ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও নিজের তীব্র মানসিক জোর আর চেষ্টার মাধ্যমে বড় বাধাটি পার করতে সক্ষম হলো। এখান থেকে শুরু হলো তার আসল সৈনিক হয়ে ওঠার কঠিন পথ চলা। আগামী পর্বগুলোতে এই ক্যাডেটদের ট্রেনিং আরো কতটা কঠিন এবং তারা কি টাইটানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হবে তা দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে এবং সাশার আলোর ঘটনাটি আপনাদের কতটা মজাদার লেগেছে তা নিচে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডের নতুন কোন রোমাঞ্চকর গল্পে।